এই ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদের ট্রান্সফারগুলো দেখে আমার যেটা মনে হইতেছে হোসে মরিনহো এই মৌসুমেই কিছু না কিছু জিততে চান। লাল লিগা জিততে চান, ইউসিএল জিততে চান, ক্লাব বিশ্বকাপ জিততে চান, সবকিছু তো জিততে হবে। মানে অন্তত তার কালেকশনগুলো দেখে সেরকমটাই মনে হচ্ছে। দেখেন একের পর এক মানে কালেকশন হচ্ছে, এর ভিতরে কিছু নতুন মাল, কিছু পুরান মাল। তবে যে মালটাকে মানে একেবারে গাড়িতে তোল ব্যাপার করে নিয়ে আসছে সেটা হচ্ছে যে ইয়মান দিয়ামান্দে। ওলিসেকে পায় নাই দেখে দিয়ামান্দের উপরে একটু চাপটা বেশি পড়ছে। কিন্তু ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে খুব বেশি ট্রান্সফার ফি দিয়ে যারা ক্লাবে আসে তার ভিতরে 80%ই ব্যর্থ হয়। দিওমান্দে ব্যর্থ হবেন বা ব্যর্থ হোক এটা আমি চাই না, রিয়াল মাদ্রিদের ফ্যান আমি। রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি দিওমান্দেকে দিয়ে ভালো কিছু করতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দিওমান্দে 1 ভার্সেস 1 খুব ভালো গতি, ভালো দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, যেটা হচ্ছে যে হোসে মরিনহোর ফুটবল দর্শনের সাথে যায়। হোসে মরিনহো আসলে চাচ্ছেন কি? খুব দ্রুত কাউন্টার অ্যাটাক, 1 ভার্সেস 1 ভালো খেলতে হবে, তারপর হচ্ছে গতি ভালো থাকতে হবে, ডিফেন্ডারকে পরাস্ত করার মতো শক্তি থাকতে হবে। এই ধরনের অ্যাটাকিং জিনিসগুলো চাচ্ছেন। রিসেন্টলি তিনি নিয়েছেন কাকে কাকে? ডামফ্রিজকে নিছেন, কোনাতেকে নিছেন, তারপরে হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটি থেকে হচ্ছে বার্নার্ডো সিলভাকে নিছেন, আবার রদ্রিকে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে আমার ব্যক্তিগত মনে হয় যে রদ্রির ব্যাপারটা ইয়ের সাথে যায় না, মানে হোসে মরিনহো ফুটবল দর্শনার্থীর সাথে যায় না। রদ্রি একটু স্লো, একটু ধীর, এবং মানে আমাদের কোচ হোসে মরিনহো যেভাবে দ্রুত ট্রানজিশনের ফুটবল খেলেন সেই অর্থে রদ্রির সাথে মানে খুব বেশি মানানসই হবেন বলে আমার মনে হয় না। কিন্তু রদ্রির ডিলটাও যে খুব বেশি কাছাকাছি চলে আসছে এরকম না, 60-70% আছে। সিটির সাথে তার এই মৌসুমেই চুক্তিটা শেষ হয়ে যাবে, কিন্তু সিটি চাচ্ছে যে ডিলটা বাড়াইতে। রদ্রি যদি না চাই তাহলে সিটি বাড়াতে পারবে না। রদ্রির আবার রিয়াল মাদ্রিদে খেলার আগ্রহ আছে, কিন্তু রদ্রিকে যদি নিতে হয় তাহলে সিটি অফার করছে 80 মিলিয়ন দিতে হবে, কিন্তু রিয়াল মাদ্রিদ 60 পর্যন্ত যেতে রাজি আছে। ভাই এই ক্ষেত্রে তিনি বলে নাকি পিএসজি আবার নাক ঢুকায় রাখছে যে পিএসজি রদ্রিকে চাই। কিন্তু এই যে বললাম পাপা পেরেজের মুনশিয়ানা দল এর খেলোয়াড় কেনা যে মুনশিয়ানা, এই মুনশিয়ানার কাছে অন্য কোনো মানে সভাপতি পাত্তা পাবে না। পাপা পেরেজ এমন এমন সিস্টেমে দলগুলো থেকে কিনে নিয়ে আসবে, আপনি টেরও পাবেন না, মজা হবে। এবং ফ্রি ট্রান্সফারের উনি যেগুলো কেনেন সেগুলো সবসময় ভালো সার্ভিস দেয়। কিন্তু একটা জিনিস আমি অবাক হচ্ছি যে একই পজিশনে 2-3টা করে খেলোয়াড় কেনা হচ্ছে। আপনি ব্যাকলাইনে যে দেখেন, ব্যাকলাইনে হুইসেন রুডিগার টুডিগার থাকার পর তারপরও কেনা হচ্ছে, ডামফ্রিজকে কেনা হচ্ছে, তারপর কোনা থেকে কেনা হচ্ছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে এই মৌসুমে তার সবকিছু জিততে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে যে সে কোনো রকমের ইনজুরি সমস্যা বা হচ্ছে মানে হচ্ছে যে মানে কার্ডের মাঠের কোনো সমস্যা নিয়ে কোনো দল চালাবেন না। মানে একই পজিশন 2-3টা তার বিকল্প রাখতে হবে। এই 2-3টা বিকল্প রাখার জন্যই তিনি দলগুলোকে এভাবে সাজাচ্ছেন। এখন দিওমানদের কথা বললাম, ডামফ্রিসের কথা বললাম, তারপর কোনাতের কথা বললাম, বার্নার্ডো সিলভার কথা বললাম, রদ্রির কথা বললাম, সব কথাই তো হয়ে গেল। কিন্তু এদিকে আবার একটা ঘটনা নাকি কি ঘটছে, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে চাইতেছে আর্সেনাল। আর্সেনাল অনেক বড় বিট করার জন্য বসে রয়েছে। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে হোসে মরিনহো ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়বেন না। কারণ ভিনিসিয়াস জুনিয়র মানে লেফট উইং এ যেভাবে খেলেন, রাইট উইং এ আবার দিওমানদেকে যদি তিনি সেট করতে পারেন তাহলে তার উইং এর সমস্যাটা মিটে যাচ্ছে। তো আমার কাছে এই জন্য মনে হয় যে হোসে মরিনহো সম্ভবত এই ভুলটা করবেন না। তো এখন বিষয়টা হচ্ছে যে টোটাল ব্যাপারটা তো আপনাদের জানালাম, এখন আমার পার্সোনাল ভার্ডিক্ট দেওয়ার ব্যাপার। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যারা খুব বেশি চড়া মূল্যে ক্লাব ট্রান্সফার হয় সেগুলো খুব বেশি ভালো পারফরমেন্স ওই ক্লাবে এসে দিতে পারে না, বা দিলে অনেক টাইম লেগে যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মিললে মিলতে পারে, না মিললে গালিগালাজ করেন, কোনো সমস্যা নাই। 2 নম্বর হচ্ছে যে মানে আমার কাছে মনে হলো বিশেষ করে ব্যাকলাইনে সে খুব বেশি চাচ্ছে, মানে অল্টারনেটিভ চাচ্ছে। এটা ভালো, এটা খুবই ভালো। অভিজ্ঞ এবং তরুণ দুটোরই একটা সংমিশ্রণ ঘটাতে যাচ্ছে, এটা আমার মনে হয় কাজে দিবে। রদ্রিকে এই মুহূর্তে দলে দরকার কিনা, এটা এটা যদি বলেন এক বাক্যে আমি বলবো হ্যাঁ দরকার। কারণ টনি ক্রুস পরবর্তী সময় রদ্রির মতন একজন ডিপ লাইন প্লে মেকার খুবই দরকার ছিল। সেরকম ভালো ডিল হবে, কিন্তু সেটা আদৌ হবে কিনা এ ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। 3 নম্বর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে অ্যাটাকিং থার্ডে মানে দিওমান্দে, ভিনিসিয়াস জুনিয়র এবং হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে যেভাবে সেট করা আছে, কিন্তু পেছন থেকে যদি রদ্রি যদি একদম খুব ডিপ লাইন প্লে মেকার হয়, পেছন থেকে হচ্ছে যে জুড বেলিংহাম এবং ফেডে ভালভার্দে
এর আরো একটু বেশি মানে অ্যাটাকিং ইনপুট দিতে পারবে। সো সবকিছু মিলাই এই প্যাকেজটা আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় একটা বিকল্প রাখা হচ্ছে, সেটা অভিজ্ঞ হোক সেটা ইয়াং হোক, বিকল্প রাখা হচ্ছে। এই বিকল্প টিকল্প দিয়ে সবকিছু মিলে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই ডিলটা অবশ্যই আমার কাছে মনে হয় এই ডিলগুলো রিয়াল মাদ্রিদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই, পাপা পেরেজের সিদ্ধান্তে কোনো সময় ভরসা রাখবেন না। লাস্ট মোমেন্টে উনি অনেক ম্যাজিক দেখান, এখন অনেক ম্যাজিক দেখার বাকি আছে। যদি আরো নতুন কোনো ম্যাজিক আসে, ডেফিনেটলি সেই পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আর ম্যাজিক আসলে আমরা ভিডিও করব। আর ক্লাবগুলো শুরু হয়ে যাচ্ছে, অনেক দলবদল হচ্ছে, আর দলবদল নিয়ে ভিডিও আসবে। আর আপনাদের সাথে এটুকু বলবো, যারা রিয়াল মাদ্রিদের ফ্যান বা রিয়াল মাদ্রিদকে যারা ভালোবাসা পছন্দ করেন, তারা সবসময় একটা জিনিস পছন্দ মানে মানে জানতে চান বা ভালোবাসতে চান, সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ কখনো হারে না। মানে হারে না বলতে আমি বলছি ফুটবলের হারে না, বলতেছি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, তারপর রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের জোশ হচ্ছে অনেক। তারা হচ্ছে সবসময় মনে করে যে রিয়াল মাদ্রিদ কখনো হারে না। আর হোসে মরিনহো ব্যাক করছে, হোসে মরিনহো এসে এবার তার আরো অনেক কিছু প্রমাণের পালা আছে। তো আমার কাছে মনে হয় এই টিমটা নিয়ে হোসে মরিনহো ভালোই করবে, এবং শুরু থেকে সে একদম প্রত্যেকটা টাইটেল জেতার জন্য দল বানাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।